আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম খেলা খেলে ফেলল এবং ফলাফল আমরা সবাই জানি কি হয়েছে। ইন্ডিয়া ৪৬ ওভার পর্যন্ত ব্যাটিং করে জিতে গেল ম্যাচটা। মনে হতে পারে যে ইন্ডিয়া হয়তো স্ট্রাগল করে ম্যাচটা জিতছে। আসলে তারা কোনো স্ট্রাগল করে ম্যাচ জিতে নাই। তারা সহজভাবে রিল্যাক্সভাবে খেলাটা জিতে নিয়েছে। আমার গত ভিডিওতে যে বিষয়টার উপরে আমি বেশি নজর দিয়েছিলাম বা আমার দল নিয়ে যেই বিশ্লেষণটা ছিল, যে ভয় বা যে সন্দেহ যে আমাদের মিডল অর্ডার বলতে কিছু নাই, এবং তাই প্রমাণিত হলো। এটা আমরা সবাই জানি যে আসলে মিডল অর্ডার আমাদের খুবই দুরবস্থা। অনেকে বলতে পারেন হ্যাঁ আজকে তো ওপেনিংয়ে সৌম্য শূন্য, ওয়ান ডাউন শান্ত শূন্য। সৌম্য সৌম্যর ব্যাপারেও আমি বলছি যে একে একে দিয়ে হবে না। ফুটওয়ার্ক বলতে যেই ছেলের ফুটওয়ার্ক নাই, সে ছেলে কি খেলবে বলেন, কি খেলবে বলেন। এক জায়গায় বল বল করে তাকে যেভাবে আউট করা হইলো, 5টা বল যেভাবে মনে হইলো যেন তার আজকে ডেবু ম্যাচ। তো ওইটা আমি বলেছি যে ওকে দিয়ে কোনো আশা ভরসা নাই। হ্যাঁ, শান্তর বিষয়টা সেই একই। কেন যে ছেলেটা অপার সম্ভাবনা নিয়েও সে পারছে না, তার ক্ষেত্রেও একই কথা। অফ স্ট্যাম্পের বাইরের বল একটু ভিতরে ঢুকলে তারও যে কী গড়বড় হয়ে যায় কে জানে। সেই একই রকম বল, হ্যাঁ আজকে সে কানেক্ট করতে পারছে, বোল্ড হয় নাই, এটাই হয়তো বা তার আজকের অ্যাচিভমেন্ট। কিন্তু সেই ভিতরে আসার বলটাকে সে জাস্ট মনে হলো যেন আমরা চামচ দিয়ে মিষ্টি তুলে দিই যেভাবে একজনের মুখে, সেরকম সে আস্তে করে স্কুপ করে উঠাই দিল বলটা কাভারে। সো শান্ত ভাবা উচিত, শান্তর নিজেকেও ভাবা উচিত যে এতটুকু পারফরমেন্স নিয়ে সে আসলে ক্যাপ্টেন্সি কতটুকু ক্যারি করতে পারবে। আমি 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 একটু ডাউটে পড়ে গেছি। বেটার হয়তো ও যদি নিজে থেকেই একটা ন্যাশনাল টিম থেকে একটা ব্রেক নিত। বাট একটা প্লেয়ারের জন্য ব্রেক নেওয়া এত সহজ বিষয় না, এই ডিসিশন অনেক কঠিন। কোনো প্লেয়ার চায়ও না, কারণ খেলার মধ্যে না থাকলে ফর্ম ফিরবে কীভাবে। ক্যাপ্টেন্সিও আজকে খুব বেশি শান্তর মনে হয় না দেখার মতন ছিল। নর্মালি ওর ক্যাপ্টেন্সি অনেক ইমপ্রেসিভ হয়, এই জন্যই তাকে এখনও রাখা হয়েছে অ্যাকচুয়ালি। টিম সিলেকশনে আমি বলবো আজকে যথেষ্ট মুনশিয়ানের পরিচয় দেওয়া যায় নাই। গতকালকে আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে, দৈনন্দিন রুজি রোজগারের যে কাজ করি সেটা নিয়ে। নাহলে আমি গতকালকে আমার পছন্দের কী একাদশ হতে পারতো ওটা আমি হয়তো শেয়ার করতাম। এখন হয়তো বললে অনেকে মনে করতে পারেন দেখার পরে আমি এটা বলছি না। আমি আসলেও চাইছিলাম যে আপনার নাসুম আহমেদ খেলুক আজকে, মুস্তাফিজের জায়গায় নাসুম আহমেদ খেলুক। আমরা সহজে আজকের স্কোর কার্ডে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে 2 স্পিনারই 10 ওভারে কিন্তু খুবই ভালো বল করছে। মিরাজ 37 রান, রিশাদ 38 রান দিছে। যদিও মিরাজ কোনো উইকেট পায় নাই, কিন্তু রিশাদ ঠিকই 2টা উইকেট, তার মধ্যে কিং কোহলির মতন ব্যাটসম্যানের উইকেটও আছে। তো এখানে আমি মনে করি মোস্তাফিজের জায়গায় আজকের জন্য নাসুম খুব ইফেক্টিভ হতো। তো এইটা একটা আমার আমার পূর্ব ধারণাই ছিল আর কি। তো যাই হয় নেই। আর মোস্তাফিজকে নিয়ে আমাদের যেই মাত্রাতিরিক্ত আশা ভরসা যে ভারতের এগেনস্টে সে আবার সেই ম্যাজিক্যাল মোস্তাফিজ, এটা ভাই আমি মনে করি না আমাদের আর এটা মনেই রাখা উচিত। ওকে ওর শেষ, ওর আমার মনে হয় না। কারণ আপনি যদি কম্পেয়ার করেন তাসকিন, তানজিম, এরা যেভাবে নিজেদেরকে ইমপ্রুভ করে নিয়ে আসতেছে, বিশেষ করে তাসকিন তো অসাধারণ ইমপ্রুভ করছে নিজেকে, অনেক ধরনের নতুন ডেলিভারি সে তার বোলিংয়ে নিয়ে আসছে এবং সেটা ফলাফলও সে পাচ্ছে। কিন্তু সেই মুস্তাফিজ সেই একই বের করে দিবে বল, ফিঙ্গার ঘুরাইয়া, এগুলো ইজ টু প্রেডিক্টেবল। মানে ওর এটা ছাড়া আর কোনো ক্যালিবার ক্যাপাবিলিটি
আর নিজেকে ইমপ্রুভ করার আর কোনো আমি ওকে দেখলে মনে হয় ও জাস্ট খেলে যাচ্ছে, মানে ওরা আদৌ খেলা এনজয় করে কিনা বা খেলতেও ভালোবাসে কিনা আমার কাছে ওর কোনো বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় না কোনো আগ্রাসন তো কখনোই ছিল না। এখন আরও দেখলে মনে হয় যেন কোনো রকম বল করে আমি অটো চয়েস। কালকে আমাদের এক সাংবাদিক ভাই দেব ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম, ওখানে উনি বলতেছিলেন যে ভারতের ভেতরে আমরা জিতে যাই যদি 10 বছর আগের মোস্তাফিজ তার ফর্মে ফিরে আসে, যদি ভাই যদি দিয়ে ক্রিকেট খেলে তো ক্রিকেট খেলা হবে না। আর মোস্তাফিজ কারোর পক্ষে সম্ভব 10 বছরের আগে ফেরত যাওয়া? এটাও তো সম্ভব না, বয়স বাড়ছে না ভাই। 10 বছরে আমি আগের পারফরমেন্স কীভাবে করব? আমাকে বর্তমানে এবিলিটি অনুযায়ী পারফরমেন্স করতে হবে, যেটা আমার মনে হয় না মোস্তাফিজের পক্ষে আর সম্ভব বলে। এই জন্য আমি মনে করি মোস্তাফিজকে আসলেও ড্রপ করে দেওয়া উচিত। রেস্ট অফ দ্য ম্যাচেস আনবিলিভেবল, আজকে 62 রান দিছে সে, 62 রান, যেখানে মোস্তাফিজরে নিয়ে আমরা এতটাই অপটিমিস্টিক যে সে আবার 10 বছর আগে পারফরমেন্স দিবে আর ইন্ডিয়ার সাথে আমরা জিতে যাব। 9 ওভার বোলিং করে 62 রান দিছে ভাই। ওকে আসলে আমি মনে করি না রেস্ট অফ দ্য ম্যাচে খেলানোর। আজকে নাসুমকে নিলে অবশ্যই, আমি বলছি না যে ভারতকে হারানো সম্ভব, কিন্তু ম্যাচটা আরেকটু সুন্দর হতো আর কি, মানে আরেকটু কম্পিটিটিভ হতো আর কি। তো যাই হোক, এখন ব্যাটসম্যানের দিকে আসি। সম্মত নিয়ে বললামই, শান্তকে নিয়েও বললাম। মিরাজের ব্যাপারে আমি এর আগের ভিডিওতেও বলছি যে মিরাজের আসলে সব্যসাচী মার্কা ক্যারেক্টার পারফরমেন্স দিয়ে হবে না, যে 3-এ 4-এ 5-এ 7-এ 8-এ যেখানে খুশি সেখানে নামলাম। আমি একেও বলছি যে এটা দিয়ে দল কোনোভাবে উপকৃত হচ্ছে না। তারই আজকে একটা নিদর্শন হচ্ছে এই যে সে থার্ড ডাউনে নেমে কিছুই করতে পারলো না। এটাই হয়, কারণ কোনো গেম প্ল্যান যখন আপনার থাকবে না, তো আপনি কি করবেন? ওর মতনই খেলবে, ওর মতনই আউট হবে। এই বিপিএল কে কোথায় কি করছে এইগুলা দিয়ে ভাই এই ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেট হয় না। ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটের জন্য প্ল্যান লাগবে। এই দেখবেন নেক্সট ম্যাচেই মিরাজকে নামাবে 7-এ। তো এইভাবে কি খেলা হয় নাকি ভাই? এইভাবে হয় না। একটা সলিড জায়গা থাকতে হবে যেটা নিয়ে সে সারাক্ষণ থিঙ্ক করবে, প্ল্যান করবে। তার নিজস্ব তো একটা প্ল্যান আছে, শুধু কোচের প্ল্যান হলে তো হবে না। তার নিজেরও তো এটা নিয়ে আমল করতে হবে এবং এক্সিকিউশন করতে হবে। তারপরে রানটা যতটুকুই যাক, একটা দেখার মতন সম্মানের রান হয়েছে, কিন্তু সেটাও হতো না যদি এই জাকের আলী প্রথম বলে, এতটা ভাগ্যবান মানুষ হয় না, এত লোকপা ক্যাচ রোহিত মানে ফেলে দিবে, এটা আনবিলিভেবল ক্যাচ ফেলাই দিছে সে। তারপরে তো যাই হোক রেসপন্সিবিলিটি দেখাইছে, চান্সটা নিছে, সে 50+ রান করছে। হৃদয়ের ক্ষেত্রেও সেই 29 রানেও সে তার ক্যাচ ড্রপ হয়েছে, কিন্তু ছেলে দুটা অনেক ধৈর্য ধরে খেলছে। আমি দেখছি 50 পর্যন্ত হৃদয়ের স্ট্রাইক রেট লেস দেন 50 ছিল, কিন্তু 60+ হওয়ার পরে সে আস্তে আস্তে এটার কাভারেজ করে আনছে। সে অত্যন্ত সাহসিকতার সাথে ব্যাটিং করছে, অত্যন্ত বুদ্ধিমত্তার বল চুজ করে ব্যাটিং করছে। আমার আশা রাখি যে আমাদের পরবর্তী ম্যাচ, তার ইনজুরি আসলে কতটুক কঠিন বা ভয়াবহ বা কি, এটা এখনও সোর্স থেকে জানতে পারি নাই, কিন্তু দেখা যাক, যদি খেলে আমার বিশ্বাস সে ভালো করবে। ব্যাটিংয়ে আমার কাছে সবচেয়ে যেটা আজকে ইমপ্রেসিভ লাগছে, যদিও ছোটোখাটো ইনিংস ছিল তামিমের ওপেনিং 25 রানে যে 25 রানটা করছে সেটা কিন্তু ইমপ্রেসিভ ছিল। ডর ভয়হীন কোর্স, সে অ্যাটাকিং ছিল, পজিটিভ ছিল। এই জিনিসটা প্রথম 3জন ব্যাটসম্যানের মধ্যে 3 জনেরই যদি পরবর্তী ম্যাচগুলোতে এই পারফরমেন্স না আসে, এটার কোনো ওয়ে নেই। তারপরেও আমাদের রানটা যখন জাকের আলী আউট হয়, তারপরেও হাতে 4টা উইকেট ছিল। আমি খুবই আশাবাদী ছিলাম যে 240-45 রান হয়ে যাবে, একটু যদি সঙ্গ দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, টেইল্যান্ডাররা এরকমই হয়, কিছু করার নাই। তবে আমি মনে করি আমাদের খুব ইম্পর্টেন্ট, কোচ বুঝবেন কি জানি না, বাট আমার ব্যক্তিগত চাওয়া মুস্তাফিজকে ক্যারি করানোটা ঠিক হবে না। দুবাইয়ের মাটিতে খেলতে হইলে আমাদের 3জন স্পিনারই বিশেষ দরকার। এখন দেখা যাক সামনের, আর ভারতকে নিয়ে কিছু বললাম না, কারণ ভারতের প্লেয়ারদের এক একজনের নাম বললেই
আর কিছু মানে আপনি কি বলবেন, ওদের কি দুর্বলতা বাইর করবেন? ওদের দুর্বলতা, ওদের এগুলা 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 আসলে আলাপ করে কোনো লাভ নেই। এত শক্তিশালী টিম। হ্যাঁ, ভারতের কিন্তু ফাস্ট বোলিংয়ে এতটা স্ট্রং ছিল না যেভাবে আমরা হুড়মুড় করে মানে পড়ে গেলাম। এতটা এতটা ভালো ছিল না। হ্যাঁ, স্পিন অ্যাটাকে হয়তো তারা বুদ্ধিমত্তার সাথে বল করছে, অনেক বুদ্ধিমত্তার সাথে বল করছে। স্পিন এত পিচে এত ফেভার করে না, কিন্তু তারপর খুব জায়গা মতন তারা বল করছে। কিন্তু ফাস্ট বোলারকে মোকাবেলা করতে গিয়ে আমাদের 5 জন ব্যাটসম্যান এইভাবে শহীদ হয়ে যাবে, এটা মানা যায় না। এটা মানা যায় না। এবং ওই ঘুরে ফিরে একই কথা, মিডল অর্ডারের জন্যই আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগানোর আর কোনো আমি দেখছি না কোনো ভালো কিছু আছে। কিছু ব্যক্তিগত অর্জন থাকতে পারে, হয়তো ওটা নিয়ে আমাদের ফেরত আসতে হবে। তো আশা করি নেক্সট ম্যাচে মুস্তাফিজকে ড্রপ করেই টিম সাজানো হবে। আপনারা ভালো থেকেন, জানেন কোথাও আপনাদের মতামত কিছু থাকলে। ধন্যবাদ, বাই।